প্রেমে যেমন ভালো লাগা, ভালোবাসা, মায়া আছে, ঠিক তেমনি আছে দুঃখ, বিরহ। প্রিয়জনকে বা ভালোবাসার মানুষটিকে যে নিজের করে নিজের সঙ্গিনী হিসেবে না পায়, সেই দুঃখ, সেই বিরহ কেউ কেউ আঁকড়ে ধরে রাখেন সারা জীবন, কেউ আবার ভুলে যাওয়ার চেষ্টা করেন। তবে আঁকড়ে ধরে রাখার সংখ্যা এই শতাব্দীতে খুবই কম বোধ হয়। সেই আঁকড়ে ধরাদের মধ্যে একজন কবি হেলাল হাফিজ। নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক, 2024-এ আমরা যাদেরকে হারিয়েছি তাদের মধ্যে তিনি অন্যতম একজন, যে বছরের শেষ ভাগে 24 সালের শেষ ভাগে এসে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তবে তিনি সেই সব পাঠকদের হৃদয়ে তো অবশ্যই বেঁচে আছেন যারা তার কবিতাকে ভালোবাসেন, এবং সেই সব প্রেমিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকেন যারা আসলে স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন। আজ গরবের মেলায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সেই কবি হেলাল হাফিজের বন্ধু, লেখক, গবেষক সেলিম জাহান। স্যার, আপনাকে আমি পরিচয় করিয়ে দিয়েছি হেলাল হাফিজের বন্ধু হিসেবে। এই যে ভালোবাসা তো শুধুমাত্র প্রেমিক এবং প্রেমিকার না, বন্ধু, পরিবারের। আজকের দিনে আপনাকে আমি হেলাল হাফিজের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিলাম। আপনারা খুব ভালো বন্ধু ছিলেন। আজকের দিনে আসলে তাকে কতটা মনে পড়ছে এবং এই পরিচয়টা আপনি আসলে নিয়ে কতটা গর্ববোধ করেন? প্রথমত হেলাল আমার বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, এবং বিশেষ করে বইমেলায় যখন আমি এসেছি এবার, তখন হেলালের কথা খুব মনে পড়ছে। মানে একটা কবিতার বই, তার যেটার নাম সেটা খুব মনে পড়ছে, যে জলে আগুন জ্বলে। এবং আমি হেলালের সঙ্গে বন্ধুত্বের জন্য অত্যন্ত গর্ব অনুভব করি। আর বিশেষ করে এই বছর গর্ব অনুভব করছি যে হেলাল এবছর 21-এ পদক পেয়েছে। আমার একটা আক্ষেপ যে হেলাল কিছুদিন আগে প্রয়াত হয়েছে, হেলাল তার এই যে প্রাপ্তি, এই যে স্বীকৃতি, এটা দেখে যেতে পারল না। আমরাও আজকে আসলে তাকে গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আসলে বন্ধুত্ব কিংবা যে কোনো সম্পর্কের উদার উদার থাকাটা খুবই জরুরি। সেই জায়গা থেকে কবি হেলাল হাফিজ সম্পর্কে একটু জানতে চাই। তার ব্যাপারে আমরা যতটুকু জানি, তিনি একজনকে জীবনে পাননি, কিন্তু তার স্মৃতি আঁকড়ে ধরেছিলেন, তাকে সারা জীবন ধরে শ্রদ্ধা করেছেন বন্ধু হিসেবে। এই যে বিষয়টা, এতটা উদার একজন মানুষ কিভাবে হতে পারেন, কিভাবে একজন মানুষকে না পেয়েও শ্রদ্ধা করতে পারেন, এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন এবং নতুন প্রজন্মের কাছে এই বিষয়গুলো আসলে কি বার্তা দেয়, যদি একটু ভালোবাসার দিবসে বলতেন? আমার মনে হয় যে হেলালকে আমি সবসময় বলি যে হেলাল হচ্ছে শুদ্ধতম কবি। মানে হেলালের যে পরিচয়টা সবচেয়ে বড়, সে হচ্ছে কবি। এবং আমি সবসময় বলি যে হেলাল হাফিজ হচ্ছে অন্যতম একজন কবি যে কখনো একটিও খারাপ কবিতা লেখেনি। এবং হেলাল সারা জীবন নিঃসঙ্গতার মধ্যেই কেটেছে, একাকিত্বের মধ্যেই কেটেছে। একজনের সঙ্গে হেলালের গভীর ভালোবাসা ছিল, হেলাল তাকে পায়নি। কিন্তু সেজন্য হেলালের আক্ষেপ ছিল কিনা এটা হেলাল কখনোই বলেনি আমাদেরকে। কিন্তু যেটা বুঝতে পারি যে সেই ব্যাপারটিকে ঢাকার জন্যে হেলাল বন্ধুদের দিকে হাত বাড়িয়েছে। নানান রকমের বন্ধু ছিল তার, কবি বন্ধু, আড্ডার বন্ধু, বিশ্ববিদ্যালয়ের বন্ধু। এবং আমি মনে করি যে হেলালের যে উদারতার কথা আপনি বলেছেন, তার সঙ্গে তার মুক্ত মন যেটাকে আমরা বলি, সেটা তার অত্যন্ত বেশি ছিল। উদারপন্থী একজন মানুষ, এবং বন্ধুত্বকে সে খুব উচ্চ স্থান দিত। এবং আমাদের সবার সৌভাগ্য যারা হেলালের সান্নিধ্যে আসতে পেরেছি, তার কবিতা পড়েছি, যে হেলালকে আমরা পেয়েছি। এবং এমন অনেক সময় গেছে, এমন সকাল গেছে যে হেলাল কবিতা লিখে নিয়ে এসছে, আমাদেরকে শুনিয়েছে। আমরা যেমন একটা কবিতার কথা খুব আমার মনে আছে, হেলালের দুঃখ এবং তার লাল বর্ণের দুঃখ, নীল বর্ণের দুঃখ, এই দুঃখ নিয়ে। তো আমি একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম যে যখন তার কবিতাটি বেরিয়েছে, যে এত সব দুঃখের এত রঙের কথা বলছো, তুমি কি এটা ব্যাখ্যা করতে পারবে? একটুকু শুধু ভেবেছে, চোখ বন্ধ করে সে দুঃখের নানান রং বলতে পেরেছে। একজন সত্যিকারের কবি যে উদার, যে মুক্তমনা, এবং যার বন্ধু বাৎসল্য অত্যন্ত বেশি, সেই এরকম কথা বলতে পারে। একটু আপনার প্রসঙ্গে আসে। আপনার তো এবছর 2টি বই এসেছে বইমেলায়। বইগুলো কিসের উপরে লেখা হয়েছে এবং পাঠকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে? দুটো বই, একটি ইংরেজিতে আর একটি বাংলায়। দুটো বই এবারে সেটা অর্থনৈতিক বিষয়ক প্রবন্ধ। এবং আমরা জানি যে জুলাইয়ের পরে আমাদের যে চালচিত্র সেটা বদলে গেছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক। এবং একটা প্রশ্ন খুব বড় হয়ে দেখা দিয়েছে যে গত 16 বছরে যে ব্যাপারগুলো ঘটেছে, তার জন্য আমাদের অর্থনীতি এখন বিপর্যস্ত।
ব্যাংকিং খাত বিপর্যস্ত, প্রচুর অর্থ পাচার হয়ে গেছে, দুর্নীতি অত্যন্ত বেড়ে গেছে। তা এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমাদের বর্তমান অবস্থাটা কী এবং ভবিষ্যতে আমরা কি করতে পারি। মূলত এই দুটোকে সামনে রেখেই বই দুটো লেখা, এবং এখানে কোনো সমাধান নিয়ে কথা বলা হয়নি। এখানে আসলে আসল ব্যাপারটি হচ্ছে যে এই ব্যাপারগুলো যদি আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি, এটা নিয়ে আলোচনা হোক, কারণ মুক্ত আলোচনা, স্বচ্ছন্দ আলোচনা, স্বাধীন আলোচনার কোনো বিকল্প একটি গণতান্ত্রিক দেশে নেই। এবং আলোচনা হলেই কিন্তু অনেক ধরনের সমাধানের পথ খুলে যাবে। স্যার, আরেকটু জানতে চাই, এই যে এই ধরনের গবেষণামূলক বই, অর্থনীতি বিষয়ক বই, এই বইগুলো বইমেলায় আসলে যেই পাঠক, সাধারণত তরুণ পাঠকদের অনেকেই কেনেন না, উপন্যাসের বই খোঁজেন, কবিতার বই খোঁজেন, একটা শ্রেণীর পাঠক শুধু এ ধরনের বই পড়েন যারা আসলে জানতে চান। তো বইমেলার বাহিরে সেই বইগুলো আসলে পাঠকদের কাছে কতটা পৌঁছে যায়, আপনারা লেখকরা সেটা কতটা জানেন, কিংবা অনলাইনের মাধ্যমে বইগুলো কিভাবে পৌঁছে যায়? আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলে নিই, যাদের সঙ্গে কথা বলেছি বইমেলায়, এবার নাকি বইমেলায় কবিতার বই, উপন্যাস এবং গল্পের বইয়ের চাইতে প্রবন্ধের বইয়ের চাহিদাটা বেশি, এবং সবাই প্রবন্ধের বই পড়তে চেয়েছেন। তো বইমেলায় তো একটা বইয়ের একটা অংশ বিক্রি হয়, কিন্তু তারপরে যেখান থেকে লোকজন বই সংগ্রহ করেন তার একটি হচ্ছে যে অনলাইনে যে সমস্ত ব্যবস্থাগুলো আছে। তাছাড়া এই প্রবন্ধের বইগুলো এটা বিভিন্ন বিদ্যালয়ের যে পাঠাগার আছে সেখানে যায়, সরকারি যে পাঠাগার আছে সেখানেও যায়। এবং আমার মনে হয় যে এই বইগুলোর উপর যদি আলোচনা হয়, সমালোচনা হয় বিভিন্ন পত্রপত্রিকায় বা অনলাইনেও যদি আলোচনা সমালোচনা হয়, এবং তাহলে পরে বাইরের যারা পাঠক আছেন, সাধারণ পাঠক আছেন, তারা উপকৃত হবেন। আর বিশেষত পাঠাগারে গেলে পরে এই বইগুলো বিভিন্ন পাঠ্যক্রমে যারা পড়াশোনা করছেন তাদের জন্য উপকারে আসবে। স্যার, ধন্যবাদ আজকের মতো দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য, গর্বের মেলার সাথে যুক্ত হন। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই যে গর্বের মেলায় কথা বলছিলাম এবং আমাদের অতিথিও বলছিলেন, এই যে বইমেলা ছাড়াও এই বইগুলো সারা দেশ জুড়ে পৌঁছে যায়, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সেই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাগারে, এবং এতে করে কিন্তু বই আসলে সবচেয়ে বা সব পাঠকের কাছে নির্বিশেষে হাতে পৌঁছে যায়। সেটাই আসলে বলার ছিল।